আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় মাদকতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। মেট্রো রেলের নিষেধাজ্ঞার প্রতিবেদন দাখিলের নির্দেশ। নির্বাচন বিলম্ব হলে দেশে সংকট বাড়বে বলছে বিএনপি। জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ৫৩% বেড়েছে ডেঙ্গু আক্রান্তের হার, আরও বৃদ্ধির আশঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তরের। উপসর্গ দেখা দিলে চিকিৎসার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং নেতানিয়াহুর নির্দেশে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আইডিএফের হামলা, ৩০ ফিলিস্তিনি নিহত, বন্দী মরদেহ হস্তান্তরে স্থগিত হামাসের। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। ১৬ বছর পর জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। দেশের ২০০৮ সালের পর এবারই প্রথমবারের মতো জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের ফুল মিশন পাঠাচ্ছে তারা। মঙ্গলবার ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ ডেলিগেশনের প্রধান মাইকেল মিলার। বিবৃতিতে জানানো হয়, ইইউ এর পর্যবেক্ষকের দলে থাকবে ১৫০ থেকে ২০০ জন পর্যবেক্ষক, যারা নির্বাচনের প্রায় ৬ সপ্তাহ আগে থেকেই কার্যক্রম শুরু করবেন। সেই অনুযায়ী মিশনের সদস্যরা জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি অন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুততার সঙ্গে পর্যাপ্ত সংখ্যক এই ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যাতে তারা অনুভব করেন যে নির্বাচনের জন্য অনুকূল ও নিরাপদ পরিবেশ বিদ্যমান। নির্বাচন বিলম্ব হলে দেশের সংকট বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের অধিকার আদায়ে ন্যূনতম বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলেই অনেকের অপপ্রচার চালাচ্ছে, তাই সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন বলেও মত দেন তিনি। মনে করছি এই মুহূর্তে থাকি সময়টাকে, এই অন্তর্বর্তীকালীন সময়টাকে, এটা হচ্ছে আমাদের ঐক্যের সময়। এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো, একটা ট্র্যাক ধরবো। জুলাই হত্যাযজ্ঞে আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৫তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে চলছে এই সাক্ষ্য গ্রহণ। এর আগে ২১ অক্টোবর মামলার ১৪তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এতে সাক্ষ্য দেন পুলিশের এসআই আব্দুল বারেক। এখন পর্যন্ত মামলাটির ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছে ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় ১৬ আসামির গ্রেপ্তার ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মেট্রো রেলের সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ হয়েছে। মেট্রো রেলের বিয়ারিং প্যাড সহ সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন জনস্বার্থে এই রিট দায়ের করেন। এদিকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে। সকাল ৯টা ৪০ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো নেচার চেঞ্জ কেউই আমরা চাইনি এবং এটা করাও সম্ভব না।
পুনর্বহাল চাওয়া হয়েছে যাতে এটা নেক্সট ইলেকশন থেকে এটা বলবৎ হয়। কেয়ারটেকার গভর্নমেন্টের যে আপিলটা অ্যালাউ হয়েছিল এই আপিলটা খারিজ করতে হবে, এটা ডিসপোজ অফ করলে হবে না, কোনো অবজারভেশন দেওয়া যাবে না, হয় এটা অ্যালাউ করবে না হলে খারিজ করবে। অবজারভেশন দিতে গেলেই জাতি বিভ্রান্ত হবে। দর্শক, এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, ট্রাইব্যুনালের কার্যতালিকায় আজ কোন কোন বিষয় নিয়ে ওখানে সবাই এই বিষয়ে আলোচনা করছে, আপনি যদি আমাদেরকে জানাতেন। আমি শুরুতেই একটু হাইকোর্টের প্রসঙ্গে আসি। আজ মেট্রো রেল সহ ঢাকা যত ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের বেয়ারিং প্যাডের মান, গুণগত মান যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের একটি শুনানি ছিল আজ, শুনানি রায়ের তারিখ ছিল আজ, সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এবং সেই যেটি বলা হয়েছে যে মেট্রো রেলের সকল বেয়ারিং প্যাডের মান সহ সকল যে ফ্লাইওভার যে বেয়ারিং প্যাড রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের কমিটি করে আগামী 30 দিনের মধ্যে যেন একটি রিপোর্ট দাখিল করা হয় হাইকোর্টে। এবং একই সঙ্গে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ফার্ম গেটে মেট্রো রেলের যে বেয়ারিং প্যাড পরে যে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে তাকে ক্ষতিপূরণ বাবদ কেন 2 কোটি টাকা দেওয়া হবে না সেই মর্মে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আমি আরেকটি যে বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয় ছিল সেটি আগামী নির্বাচনে অর্থাৎ বাংলাদেশে আবারও তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা ফেরাতে 5ম দিনের শুনানি ছিল আজ 9:40 প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চেই কিন্তু শুনানি শুরু হয়। আজ আসলে ব্যারিস্টার শাহরিয়ার কবির 5ম দিনের শুনানি শেষ করেছেন। এর আগে গতকাল চতুর্থ দিনের শুনানিতে আমাদের একটি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে ব্যারিস্টার শিশির মনি তিনি শুনানি শেষ করেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আপিল শুনানিতে তুলে ধরা হবে। এই মধ্যে আমি একটু আপনাকে ট্রাইব্যুনালের বিষয় জানাতে চাচ্ছি। জুলাই আন্দোলনের সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ 16 জনের বিরুদ্ধে 15তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর যে চেয়ারম্যান রয়েছেন নজরুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ 11:30টায় এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, যেখানে আজ আমাদের কাছে তথ্য রয়েছে 20তম সাক্ষী হিসাবে সাক্ষী দিচ্ছেন পুলিশের সাবেক এসআই আশরাফুল হাসান। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই এই মামলায় মোট আসামি কিন্তু 16 জন, এর মধ্যে 8 জন আটক রয়েছেন, 8 জন পলাতক রয়েছেন। সেই 8 জনের মধ্যে আজ সকালেই কিন্তু 7 জনকে উপস্থিত করা হয়েছে, যেখানে এর মধ্যে একজন পুলিশের সাবেক এসআই যিনি আশুলিয়া থানার সাবেক এসআই ছিলেন আফজারুল হক, তিনি ট্রাইব্যুনালে তার দোষ স্বীকার করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। মেজবা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ মেজবার সাথে হাইকোর্ট প্রাঙ্গণে ছিলাম। ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে 53%, যা আরও বৃদ্ধির আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে মৃত্যুর হার বেড়েছে 16.95%। উপসর্গ দেখা দিলে দ্রুত আক্রান্তকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আর উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস জানান, হাসপাতালে ভর্তি রোগীর তথ্য সংগ্রহ করে ডেঙ্গু প্রবণ এলাকা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সোরাইয়া মুনের রিপোর্টে বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 52,996 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তা আরও বৃদ্ধির আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও, তাই জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। হাসপাতালে বাড়ছে ভিড়, তৈরি হচ্ছে ভোগান্তি। জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা, বমি। 1.5 লাখ থাকতে হবে, একদম কম চলে আসার কারণে আমি পরে চলে আসছি। নারায়ণগঞ্জে আমি 2 দিন ভর্তি ছিলাম, ওখানে 1,51,000 থেকে 2 দিনে চলে এসে পড়ছে 15,000। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর ধরন পরিবর্তিত হয়ে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা। আক্রান্ত হলে প্রচুর তরল খাবার গ্রহণের পাশাপাশি চিকিৎসার তাগিদ দেন তারা। জ্বরের প্রথম 5 দিন কোনোভাবেই কোনো ব্যথার ওষুধ বা কোনো অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। এখানে একটা বিষয় খুবই জরুরি, যে কারো যদি জ্বর আসে, জ্বরের প্রথম দিনই কিন্তু ডেঙ্গু টেস্ট পজিটিভ আসে, এবং আমাদের সকল সরকারি হাসপাতালেই কিন্তু ডেঙ্গু টেস্ট করা হয়। এক্ষেত্রে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ খাওয়া সম্পূর্ণ নিষেধ। পর্যাপ্ত পরিমাণে পানি খাবে, ওরসালাইন খাবে,
তরল খাবার খাবে। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর তথ্য যাচাই বাছাই করে বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এবছরের জুলাই আগস্ট মাসে যে সংখ্যাটা ছিল রোগীর এবং মৃত্যু হার, সেটা সেপ্টেম্বর অক্টোবরে এসে বেড়েছে। হসপিটাল থেকে সঠিক ডাটাটা সংগ্রহ করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আপনারা জানেন যে অক্টোবর মাস থেকে হসপিটালে গিয়ে রোগীর প্রকৃত সংখ্যা এবং রোগীর প্রকৃত অ্যাড্রেসটা আমরা বের করছি এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা কুইক রেসপন্স টিম গঠন করেছি। এই রেসপন্স টিমের কাজ হবে ওই ঠিকানা অনুযায়ী রোগীর বাড়ির আশেপাশে ডেঙ্গু মশা নির্মূলে অভিযান চালানো। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে ডেঙ্গু সচেতনতায় সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন এই স্বাস্থ্য কর্মকর্তা। সেপ্টেম্বর অক্টোবর মাসে জ্বর হলে যেন রোগীরা ঘরে বসে না থেকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডেঙ্গু পরীক্ষাটা করতে পারে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এই নিয়ে আরো জানতে সরওয়ার্দী হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। হাসপাতালে বেড়েই চলে ডেঙ্গু রোগীর চাপ, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আসাদ, আপনি হয়তো জেনে থাকবেন গতকাল এবং গত পরশু, গতকালকে যেমন মারা গেছেন 4 জন মারা গেছে গতকাল সারা দেশে, এবং গত পরশু মারা গেছে 6 জন। তো এই নিয়ে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও ভারী হচ্ছে। এটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এখানে অবশ্যই একটা আলাদাভাবে ওয়ার্ড চালু হয়েছে ডেঙ্গুর জন্য, কিন্তু পর্যাপ্ত রোগী এখানে আছে। কিন্তু রোগীরা যেটা বলছেন যে প্রচণ্ড ব্যথা নিয়ে তারা হাসপাতালে আসছেন। তবে ডাক্তার যেটা জানাচ্ছেন কিছুক্ষণ আগে যে এখন গত বছরগুলোর তুলনায় ডেঙ্গু আক্রান্ত একই রকম আছে, কিন্তু মৃত্যুর সংখ্যা একটু বেড়েছে। একই সঙ্গে যদি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখন কিন্তু বর্তমানে চিকুনগুনিয়া মোটামুটি কমে এসেছে, কিন্তু ডেঙ্গু আক্রান্ত বা মৃতের সংখ্যা বাড়ছে। এটা নিয়ে একটু উদ্বেগ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, এবং একই সঙ্গে যেটা জানিয়েছেন যে রোগীদের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে, যেন কোনোভাবেই ডেঙ্গু বা মশার কারণে যেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা না হয়। একই সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে দিনে যেন তারা পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করেন, যেমন জানালা দরজা সন্ধ্যার পরপরই বন্ধ করে রাখার কথা বলেছেন। একই সঙ্গে শিশুদেরকে মশার কামড় থেকে রক্ষার জন্য মোটামুটি কাপড়, ভারী কাপড় পরিধান করতে বলেছেন, যেন কোনো মতে মশাটা না কামড়ায়। আর আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কথার ব্যাপারেও জোর দিয়েছেন ডাক্তাররা। এবং এখানে যে রোগীগুলো আসছেন, রোগীদের কাছে জিজ্ঞেস করার হলো যে তাদের কি কি সমস্যাগুলো হচ্ছে, তখন তারা জানিয়েছেন যে প্রচণ্ড শরীর ব্যথা, জ্বর নিয়ে তারা হাসপাতালগুলোতে আসছেন। এবং রোগীরা যেটা জানিয়েছেন যে তাদের একই সঙ্গে বিভিন্ন পেটের সমস্যাও দেখা দিচ্ছে। পেটের সমস্যার কারণেও যে এটা রক্ত পরীক্ষা করতে যেই তারা ধরা পড়ছে যে ডেঙ্গু আক্রান্ত। তো ডাক্তাররা যেটা বলছেন প্রথম পর্যায়ে যেন ডেঙ্গুটা পরীক্ষা করা হয়, কারণ 5 দিন পর যদি ডেঙ্গু পরীক্ষা করা হয় তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে ডেঙ্গু শনাক্ত করা যায় না। একই সঙ্গে যে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব কমে এসেছে, এটা নিয়ে ডাক্তাররা অনেক সন্তোষ প্রকাশ করেছেন। আরেকটা কথা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি যে ঢাকা থেকে, ঢাকার আশপাশ এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন অনেক আক্রান্ত, এবং একই সঙ্গে অনেকে আবার সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন। কিন্তু যখন খুব কঠিন পরিস্থিতি হয়ে যায় তখন কিন্তু রোগীদেরকে বাঁচানোটা কঠিন হয়ে যায় বলে জানিয়েছেন। মুন্নি, আপনাকে ধন্যবাদ। জনবল সংকটে ধুকে ধুকে চলছে নওগাঁয়ের আত্রাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। 31 জন ডাক্তারের বিপরীতে আছে মাত্র 8 জন। এতে প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। ডাক্তারসহ অন্যান্য জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বললেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হাবিবুর রহমানের প্রতিবেদনে জানাচ্ছেন তাহসিন তারিন। নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কাগজে কলমে 50 শয্যা হলেও প্রকৃতপক্ষে 31 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চালু রয়েছে। 31 জন ডাক্তারের বিপরীতে আছে মাত্র 8 জন।
প্রতিদিন গড়ে 300 রোগী আসেন সেবা নিতে। তাতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। প্রয়োজনীয় ডাক্তার সহ বিভিন্ন বিভাগে জনবল সংকটে প্রাপ্য সেবা থেকে বঞ্চিত উপজেলা 2 লক্ষাধিক মানুষ। চিকিৎসা ভালোই পাওয়া যায়, ডাক্তার আরো ভালো পালে চিকিৎসা আরো ভালো দরকার, চিকিৎসা ভালোই হচ্ছে। তবে হাসপাতালের ডাক্তার নার্সদের দাবি জনবল সংকট থাকলেও সেবা দিতে যথাসাধ্য চেষ্টা করছেন তারা। আর টেকনিশিয়ানরা বললেন সঠিক সেবা দিতে হলে আরো লোকবল দরকার। আমরা 3 জন মেডিকেল অফিসার মিলে ইমার্জেন্সি সামলাচ্ছি এবং ইনডোর সামলাচ্ছি। আমাদের মানে কোনো ছুটি নাই। তার শর্ট থাকার কারণে রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে, আরও ডাক্তারের দরকার। ডাক্তারের পাশাপাশি আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চিকিৎসা সেবা দিয়ে চলছি। বর্তমানে যে মেশিনটা আছে এটা 300 ml পোর্টেবল এক্সরে, এটাতে সব ধরনের এক্সরে হয় না। সংকটের বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মোট ডাক্তার পদবি আছে হচ্ছে 25 জন, বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা 11 জন, সেখানে আছে আমার মাত্র 2 জন, একজন অ্যানাস্থেটিস্ট এবং একজন শিশু বিশেষজ্ঞ। আর হচ্ছে আমার মেডিকেল অফিসার থাকার কথা 14 জন, সেখানে আছেন 5 জন কর্মরত আছে। প্রয়োজনীয় ডাক্তার সহ লোকবল নিয়োগ দিয়ে সেবার মান বৃদ্ধি করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সেবা প্রত্যাশীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে যুদ্ধবিরতির চুক্তি অমান্য করে আবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর মঙ্গলবারের এই হামলা ছিল বড় সহিংসতা। ঐশী আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ রাফা এলাকায় গোলাগুলির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে অন্তত 18 ফিলিস্তিনি নিহত এবং 1 ইসরায়েলি সেনা আহত হয়েছে। তবে হামাস জানিয়েছে রাফার হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে বন্দীদের মরদেহ হস্তান্তর স্থগিত করেছে হামাস। তারা সতর্ক করে বলেছে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে মরদেহ অনুসন্ধান, খনন ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে। ফলে বাকি 13 বন্দীর মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন উভয় পক্ষের হামলার অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে। তিনি আরও বলেন হামাস কিংবা গাজার কেউ ইসরায়েলি সেনাদের আক্রমণ করেছে, ইসরায়েল এর জবাব দেবে, এটা স্বাভাবিক। তবে ট্রাম্পের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত শান্তি টিকে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্যদিকে নেতানিয়াহুর নির্দেশে আবারও আক্রমণের ফলে গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কখন কোথায় হামলা হবে তা নিয়ে আতঙ্কিত গাজাবাসী। ঐশী আলম, মোহনা সংবাদ। শীতের আগমনী হাওয়ায় প্রাণ ফিরে পেয়েছে ফুলের রাজ্যখ্যাত যশোরের ঝিকরগাছার গদখালি ও পানিসারা অঞ্চল। গদখালি ফুলবাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় কোটি টাকার ফুল। তাই কুয়াশা ভেদ করে মাঠে মাঠে বীজতলা তৈরি, জমিতে সেচ ও পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বাগানের পরিধি বাড়াতে সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। একরামুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ফুলের ভরা মৌসুমে বীজতলা তৈরি, সেচ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালি ও পানিসারা অঞ্চলের কৃষকরা। আসন্ন বিজয় দিবস, নববর্ষ, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসের বাজার ধরাই এখন তাদের মূল লক্ষ্য। গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, জারবেরা, জিপসি ও চন্দ্রমল্লিকার পাশাপাশি টিউলিপ চাষ করে চমক দেখিয়েছেন কয়েকজন চাষি। টিউলিপ চাষের সম্ভাবনা যাচাইয়ে গদখালি হতে পারে নতুন দিগন্তের সূচনা। 50 শতক জমিতে আমার ফুল চাষ করছি। 50 থেকে 60,000 টাকা খরচ আছে। আমি আশা করি 1 থেকে 1.5 লাখ টাকা আমি সামনে পাবো। প্রচুর খরচ করেছি, সামনে আমাদের আশা আছে যে লাভবান হব অনেক। শীতকালীন আমাদের একটা মানে ফুলের যে একটা বাজার, সেটা সবচেয়ে বড় হাই বাজার থাকে, বেশি বড় বাজার হয়। গদখালি ফুলের বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন পাইকাররা। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় কোটি টাকার ফুল। প্রতিটি গোলাপ 4 থেকে 5 টাকা,
রজনীগন্ধা 6, গ্লাডিওলাস 12 থেকে 15 আর প্রতি পিস জারবেরা বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকায়। বাজারেও নিত্য নতুন ফুল আসা শুরু হয়েছে এবং দামও খুব ভালো পাচ্ছে চাষিরা, এই কারণে আমাদের চাষিরাও ইনশাল্লাহ খুব সন্তুষ্ট। আর আমাদেরও টার্গেট এবার সিজনে আমাদের কয়েকটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ইনশাল্লাহ আমরা গতবারও আমাদের 100 কোটি টার্গেট ছিল, যেহেতু নতুন নতুন চাষ হচ্ছে, ফুলের চাষ বৃদ্ধি হচ্ছে, যার কারণে আমাদের টার্গেটও এবার একটু বেশি। আর ফুল চাষীদের সার্বিক সহায়তা প্রদান করছে কৃষি বিভাগ। ফুল চাষের সাথে প্রায় 6000 কৃষক জড়িত এবং প্রায় 50,000 শ্রমিক জড়িত এবং এই ফুলের বাজার প্রায় 150 কোটি টাকার মতো ফুলের বাজার রয়েছে। তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের ফুল চাষী ভাইদেরকে সার্বিক পরামর্শ প্রদান করে আসছি। যশোরে প্রায় 7000 ফুল চাষী 12 শতাধিক হেক্টর জমিতে ফুল চাষ করেন। দেশের মোট ফুলের চাহিদার প্রায় 70 ভাগই সরবরাহ হয় এখান থেকে। আফরিন পপি, মোহনা সংবাদ। হবিগঞ্জের বাহুবলে 2 শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে অন্তত 50 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মধ্যবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার বাউরউড়ি ও বাহুবল গ্রামের 2 শিশুর মধ্যে ঝগড়া নিয়ে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। গুরুতর আহতদের হবিগঞ্জের সদর হাসপাতালে, আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাহুবল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রশান্ত মহাসাগরে অবৈধ মাদক বহনের অভিযোগে নতুন করে আরেকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় 14 জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন 1 জন। মার্কিন সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। তার পোস্টে সংযুক্ত একটি ভিডিওতে দেখা যায় পাশাপাশি চলা 2টি নৌকাকে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নৌযান দুটিতে আগুন লেগে যায়। তখন 2 নৌকার মোট 8 জন ছিলেন। দ্বিতীয় হামলায় চালানো নৌকার আরোহী ছিলেন 4 জন ও তৃতীয় নৌকাটিতে ছিলেন 3 জন। তবে মানবাধিকার কর্মীরা এই হামলাকে বিচার বহির্ভূত হত্যা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। মেট্রো রেলের নিরাপত্তার প্রতিবেদন দাখিলের নির্দেশ। নির্বাচন বিলম্ব হলে দেশে সংকট বাড়বে বলছে বিএনপি। জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। 53% বেড়েছে ডেঙ্গু আক্রান্তের হার, আরও বৃদ্ধির আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। উপসর্গ দেখা দিলে চিকিৎসার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং নেতানিয়াহুর নির্দেশে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আইডিএফের হামলা, 30 ফিলিস্তিনি নিহত, বন্দী মরদেহ হস্তান্তরের স্থগিত হামাসের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।